হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল। নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইতিমধ্যেই ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, একটাই লিখিত এক্সাম হবে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে থার্ড ব্যাচ সেটা লঞ্চ হয়ে গেছে। এখানে তোমরা 500-র ওপরে মক টেস্ট পাবে, 250 ঘন্টার ওপরে লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাবে এবং 270-এর ওপরে পিডিএফ পাবে। তো এই ব্যাচটা তোমরা পারচেস করে নিতে পারো এই প্রাইসে 980 টাকায়, আর এই কুপন কোডটা তোমরা ইউজ করলে এই অফারটা তোমরা পাবে। ঠিক আছে, তো 60% পাই অফ থাকছে। এই ব্যাচটার নাম হচ্ছে আমাদের পরিবর্তন ব্যাচ। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে। ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে 4 মার্চ থেকে, ভ্যালিডিটি থাকবে এই ব্যাচের প্রায় 1 বছর। আর যদি আমাদের কোনো অসুবিধা হয় তোমাদের ব্যাচ কেনার জন্য, ব্যাচ কেনার যে লিঙ্ক সেই লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। সমস্ত সাবজেক্ট কভার করা হবে, অধ্যায় ভিত্তিক পড়ানো হবে। 9593430522 এই নাম্বারে তোমরা যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা জানাতে পারো। এটা আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার। যারা WBPSCর ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করছো প্রিলি ও মেন্সের জন্য, তাদের জন্য আমাদের একটা ব্যাচ আছে। এই ব্যাচটা তোমরা পেয়ে যাবে 1080 টাকায়। এই ব্যাচেও অধ্যায় ভিত্তিক বিস্তারিত ক্লাস পাবে, শেষে অধ্যায় ভিত্তিক MCQ প্রশ্ন পাবে, মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস পাবে। তোমাদের লেখা চেক করবেন দীর্ঘদিনের অভিজ্ঞ স্পেশালাইজ যারা শিক্ষক আছেন তারা চেক করবেন। ঠিক আছে, যেহেতু এখানে তোমার রাইটিংয়ের একটা ব্যাপার থাকছে তার জন্য এইভাবেই কিন্তু এই ব্যাচটাকে আমরা রেখেছি। ওকে, আর যদি ব্যাচ কেনার জন্য, ব্যাচ কেনার যে লিঙ্ক, সেই ব্যাচ কেনার লিঙ্ক কোথায় পাবে? ব্যাচ কেনার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে। এই ভিডিওর ডেসক্রিপশানে এই ব্যাচগুলো কেনার লিঙ্ক পেয়ে যাবে। আর ব্যাচ কেনার পর যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, এই যে নাম্বারটা আছে 9593430522 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাকে কেন্দ্র করে আমি ডেলি এখন থেকে জিএসের ক্লাস নিয়ে আসবো কোশ্চেন অ্যান্সারের। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতে রেলপথ এবং টেলিগ্রাফ কে চালু করেছিলেন? ভারতের রেলপথ এবং টেলিগ্রাফ কে চালু করেছিলেন? তো দেখো, এই ভদ্রলোক ভারতের রেলপথ ও টেলিগ্রাফ চালু করেছিলেন, এনার নাম হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ভারতে রেলপথ এবং টেলিগ্রাফ চালু করেছিলেন। ইনফরমেশনগুলো জেনে নিই। লর্ড ডালহৌসির অন্তর্ভুক্তি ব্রিটিশ ভারতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের উদ্বোধন করেন। তিনি 1848 থেকে 1856 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে কাজ করেছিলেন। তিনি স্কটল্যান্ডের একজন অভিজাত পরিবারের সদস্য ছিলেন। তিনি এর আগে বাণিজ্য বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভারতের অন্যতম সেরা গভর্নর জেনারেল বলা যায়, তাকে ভারতের অন্যতম সেরা গভর্নর জেনারেল বলা যায় লর্ড ডালহৌসিকে। 1946 সালে আইএনের বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন? আইএনের বিচার সভায় প্রতিপক্ষের উকিল 1946 সালে কারা ছিলেন? জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর সপ্রু। তো কারা ছিলেন আইএনের বিচার সভায় প্রতিপক্ষের উকিল? জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর সপ্রু। পূর্বে উক্ত সকলেই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরা তিনজনই কিন্তু আইএনের বিচার সভায় প্রতিপক্ষের উকিল হিসেবে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা প্রায় 23,000 আইএনএ সৈন্যকে বন্দি করে এবং তাদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ নিয়ে এসেছিল। 1945 সালের নভেম্বর মাসে লালকেল্লায় আইনের বিচার শুরু হয়। এসএন খান, পিকে সেহগাল, জিএস ধিলান এই প্রথম 3 সিনিয়র আইএনএ অফিসার যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তাদের ভারতের স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে এই 3 জন আইএনএর অফিসার।
আর কবে বিচার শুরু হয়েছিল? 1945 সালের নভেম্বর মাসে লালকেল্লায় আইনের বিচার শুরু হয়েছিল। এই বিচারের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয় 1946 সালে ফেব্রুয়ারি ও মার্চ মাসে। রয়্যাল ইন্ডিয়ান নেভি আর রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স বিদ্রোহ করে। ততদিনে ব্রিটিশ ভারতের সমাপ্তি প্রায় স্পষ্ট হয়ে গেছে, কারণ ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, ভারত ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয় 1947 সালের 15ই আগস্ট। এটা আমাদের স্বাধীনতা দিবস। ওকে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাশ করেছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাশ করেছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করেছিল লর্ড লিটন। লর্ড লিটন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করেছিল লর্ড লিটন। ভার্নাকুলার প্রেস আইন ব্রিটিশ ভারতে ভারতীয় ভাষায় যে সংবাদপত্রগুলো আছে, অর্থাৎ ইংরেজি সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য এই আইন প্রণয়ন করা হয়। কত সালে এই আইন প্রণয়ন করা হয়েছিল? 1878 সালে এই আইন প্রণয়ন করা হয়েছিল। ভারতের তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড লিটন 1876 থেকে 1880 পর্যন্ত। তিনি এই আইনের উদ্দেশ্য ছিল, তিনি এই আইন প্রণয়ন করেন এবং এই আইনের যেটা মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমকে ব্রিটিশ নীতির সমালোচনা থেকে বিরত রাখা এবং দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধের শুরুতে যে বিরোধিতাগুলো ভারতীয় সংবাদপত্রগুলো করেছিল, সেগুলো থেকে বিরোধিতা যে বৃদ্ধি না পাওয়া, সেটাকে রোধ করা। এই আইনে ইংরেজি ভাষার প্রকাশনা বাদ দেওয়া হয়। এটি ভারতীয় জনগণের থেকে শক্তিশালী ও নিরন্তর প্রতিবাদ প্রকাশ করেছিল। কংগ্রেস 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে? 1907 সালের যে সুরাট অধিবেশন হয়েছিল কংগ্রেসের, সেখানে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে যেটা নিয়ে সব থেকে বেশি মতপার্থক্য দেখা যায়, সেটা হচ্ছে স্বরাজ। স্বরাজ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। 1907 সালের কংগ্রেস অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে প্রধান মতপার্থক্য ছিল স্বরাজ নিয়ে। নরমপন্থীরা বিশ্বাস করত যে একবার ব্রিটিশরা তাদের ভারতীয়দের বুঝতে পারলে, একবার ব্রিটিশরা যদি ভারতীয়দের বুঝতে পারে, তারা তাদের সুবিধা এবং অগ্রগতির জন্য কাজ করবে এবং জনগণের জীবনকে উন্নত করবে। এই বিশ্বাস ছিল নরমপন্থীদের। নরমপন্থীরা এই বিশ্বাসটা করত। চরমপন্থীদের দৃঢ় বিশ্বাস ছিল যে ব্রিটিশ কর্তৃপক্ষ কখনোই ভারতীয় জনগণের জীবন সম্পর্কে আগ্রহী নয়, তাদের ভারতীয় জনজীবনের জীবনযাত্রাকে কখনোই ব্রিটিশ সরকার উন্নত করবে না। নরমপন্থীরা ছিল উদারবাদ এবং মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাস করতেন, আর তারা বিশ্বাস করত যে ব্রিটিশ শাসকরা ভারতীয় জনগণের দুর্দশা সম্পর্কে কেবল শুধু অজ্ঞাত। তাদেরকে যদি ব্রিটিশদেরকে একবার সচেতন করা যায়, তাহলে কিন্তু তারা ভারতীয় জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবে। এই বিশ্বাস ছিল নরমপন্থীদের। কিন্তু চরমপন্থীরা নেতারা দৃঢ়ভাবে এর বিপরীত বিশ্বাস করত। তারা জানতো যে ব্রিটিশরা কোনো দিনই ভারতীয় জনগণের প্রতি সেরকম আগ্রহ নেই এবং তারা কখনোই ভারতীয়দের জন্য কিছু করবে না। প্লেগ বা দুর্ভিক্ষের সময় ব্রিটিশ কর্তৃপক্ষের যে নিষ্প্রভ প্রতিক্রিয়া, সেই নিষ্প্রভ প্রতিক্রিয়া থেকে চরমপন্থী নেতাদের আরও এই বিশ্বাস দৃঢ় হয়েছিল। তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? কোন আন্দোলনের নেতা ছিলেন তিতুমির? কোন আন্দোলনের নেতা ছিলেন? তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা। তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা। তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা। তিতুমির নামে পরিচিত তিতুমিরের আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। তিনি ভারতের ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন। তিনি 1782 সালের 26শে জানুয়ারি নারকেল বাড়ির নিকটবর্তী চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন? ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন? ভারতের সিভিল সার্ভিস শুরু করেছিলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ভারতে সিভিল সার্ভিস শুরু করেছিলেন।
ব্রিটিশ রাজের সময় ওয়ারেন হেস্টিংস সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে এই সিভিল সার্ভিসকে সংস্কার ও আধুনিকীকরণ কে করেছিলেন? চার্লস কর্নওয়ালিস। পরবর্তীতে চার্লস কর্নওয়ালিস এই সিভিল সার্ভিসের সংস্কার ও আধুনিকীকরণ করেছিলেন। ওয়ারেন হেস্টিংস সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেন। কর্নওয়ালিস ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় কর্নওয়ালিসকে। তিনি ভারতের সিভিল সার্ভিসের সংস্কার ও আধুনিকীকরণ করেছিলেন। তিনি প্রথম আইসিএস অফিসার কে ছিলেন? প্রথম আইসিএস অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় আইসিএস অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? কথামৃত, কথামালা, বর্তমান ভারত আর নেশন ইন মেকিং। তো কোন বইটি স্বামী বিবেকানন্দ রচনা করেছেন? বর্তমান ভারত। এই বইটা স্বামী বিবেকানন্দ রচনা করেছেন। বর্তমান ভারত এই বইটি স্বামী বিবেকানন্দ রচনা করেছেন। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 1906 সালের 30শে ডিসেম্বর ব্রিটিশ ভারতের ঢাকায়, যেটা বর্তমানে বাংলাদেশে আছে, সেখানে মুসলিম লীগ নামে পরিচিত অল ইন্ডিয়া মুসলিম লীগ AIML এর প্রতিষ্ঠা হয়। কবে হয়? 1906 সালের 30শে ডিসেম্বর ভারতের ঢাকাতে, সেই সময়কার ভারতের ঢাকাতে। বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দ্বিতীয় পেশোয়া বাজিরাও ও ইংরেজদের মধ্যে 1802 সালে। তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বেসিনের চুক্তি দ্বিতীয় পেশোয়া বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 সালে স্বাক্ষরিত হয়েছিল। বেসিনের চুক্তি ছিল স্বাক্ষরিত হয় 1802 সালে 31শে ডিসেম্বর। বেসিনের চুক্তি ছিল দ্বিতীয় বাজিরাও ও ভারতের পুনার মারাঠা পেশোয়াও। বর্তমান সেই সময়কার পুনার মারাঠা পেশোয়াও ছিলেন দ্বিতীয় বাজিরাও, এবং ব্রিটিশদের মধ্যে এই বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। এটা মারাঠা সংঘের একটি বিচ্ছেদের পদক্ষেপ হয়, নির্ণায়ক পদক্ষেপ। আর চুক্তিটি সরাসরি 1818 সালে পশ্চিম ভারতের পেশোয়ার অঞ্চলগুলির সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংযুক্তির একটা দিক পরিচালিত করে এই বেসিনের চুক্তি। আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়েছিল? 1 সেপ্টেম্বর 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। 1 সেপ্টেম্বর 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। কাদম্বরী সংস্কৃতের একটি রোম্যান্টিক উপন্যাস। এটি 7ম শতাব্দীর প্রথমার্ধে বাণভট্ট দ্বারা রচনা করা হয়েছিল। এটি বাণভট্ট সম্পূর্ণ হওয়ার আগেই, এই কাদম্বরী এই উপন্যাসটি সম্পূর্ণ লেখার আগেই তিনি মারা যান, এবং তার পুত্র ভূষণ ভট্ট, তার প্রয়াত পিতার নির্ধারিত বাণভট্টের পুত্র ভূষণ ভট্ট এটা সমাপ্ত করেন, এই কাদম্বরী সংস্কৃত উপন্যাসটি। পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠত অল্প মাত্রায় উষ্ণ, অল্প মাত্রায় শীতল, ভীষণ উষ্ণ, ভীষণ শীতল। তো পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী কি হয়ে উঠত? পৃথিবী হয়ে উঠত ভীষণ উষ্ণ, ভীষণ উষ্ণ হয়ে উঠত পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকত। বায়ুমণ্ডল ছাড়া পৃথিবী গোলায় পরিণত হতো। গ্রিনহাউস গ্যাসের অনুপস্থিতির কারণে এর তাপমাত্রা হ্রাস পাবে, যা সূর্যের তাপকে ইহার মধ্যে আবদ্ধ করবে, বিকিরিত হবে না, ফলে গ্রহটিকে ক্রমশ উষ্ণ করে তুলবে। 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভ্যুত্থান ঘটে? 1857 মহাবিদ্রোহের পরে বাংলায় কোন বিদ্রোহের অভ্যুত্থান ঘটে? বাংলায় কোন বিদ্রোহের
অভ্যুত্থান ঘটেছিল। তো 1857 মহাবিদ্রোহর পরে বাংলায় যে বিদ্রোহটা ঘটে সেটা হচ্ছে নীল বিদ্রোহ। 1857 মহাবিদ্রোহর পরে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল। এই নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1859 সালে। নীল বিদ্রোহ ছিল একটি সম্পূর্ণ কৃষক আন্দোলন। পরবর্তীকালে নীল কৃষকদের, নীল সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ, যা 1857 সালের বিদ্রোহের ঠিক পরে 1859 সালে বাংলায় হয়েছিল। হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত। কার সূত্র হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সঙ্গে যুক্ত? তো পাস্কালের সূত্র হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পাস্কালের সূত্র হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত। এই হাইড্রোলিক প্রেস কোথায় আমরা ইউজ করতে দেখি? আমরা গাড়িতে প্রচুর পরিমাণে এই হাইড্রোলিক প্রেসের ইউজ আমরা দেখতে পাই। ঠিক আছে, পাস্কালের সূত্রের উপর নির্ভর করে হাইড্রোলিক প্রেস এই যন্ত্রটা গঠন করা হয়েছিল। এলইডি, এলইডির পূর্ণ অর্থ কি? ফুল ফর্ম কি? এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডিওড। লাইট এমিটিং ডিওড, এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডিওড। রাজ্যসভার চেয়ারম্যান হলেন, রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো, রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো অ্যাসিটিল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটিল স্যালিসাইলিক অ্যাসিড, রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো অ্যাসিটিল স্যালিসাইলিক অ্যাসিড। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অ্যাসপিরিন, যা অ্যাসিটিল স্যালিসাইলিক অ্যাসিড নামে পরিচিত, এটি ব্যথা, জ্বর, প্রদাহ কমাতে ব্যবহৃত একটি ওষুধ। নির্দিষ্ট প্রদাহজনক অবস্থা যা অ্যাসপিরিন চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, এর মধ্যে রয়েছে কাওয়াসাকি রোগ, পেরিকার্ডাইটিস, বাতজ্বর, এগুলো সেরে যায়। হার্ট অ্যাটাকের পরপরই এই অ্যাসপিরিন দেওয়া হয় যাতে মৃত্যুর ঝুঁকিটা অনেকটা হ্রাস করে। নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ডিরোজিও। নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ডিরোজিও। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ডিরোজিও। বায়ুমণ্ডলের কোন স্তর ওজোন অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়? তো ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তর ওজোন অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়? এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা কিন্তু বায়ুমণ্ডলের ওজোনের অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে নেয়। স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওজোন স্তর ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার উপরে অবস্থিত। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চ ওজোন ঘনত্ব একটি অঞ্চল। ওজোন স্তর একটি অদৃশ্য ঢাল হিসেবে কাজ করে, কারণ সূর্য থেকে ক্ষতিকারক যে অতিবেগুনি বা ইউভি রেগুলো যে আসছে সেগুলো বিকিরণ থেকে আমাদেরকে রক্ষা করে, ওজোন স্তর শোষণ করে নেয় এই অতিবেগুনি রশ্মিগুলোকে। শুষ্ক কৃষি বা ড্রাই ফার্মিং সম্ভব হয় যদি ভূগর্ভস্থ জলের সম্ভাবনার ব্যবহার, দ্রুত পরিপক্ক প্রতিরোধী জাতের বাজরা প্রবর্তন, প্রযুক্তির উন্নতি, উপরের সমস্ত। তো উপরের সমস্তই আমাদের রাইট অ্যান্সার হবে। এই শুষ্ক কৃষি আমরা কোথায় দেখতে পাই ভারতবর্ষের? রাজস্থানের মরু অঞ্চলে, যেখানে বৃষ্টিপাত কম হয়, যেখানে সেখানেই আমরা এই শুষ্ক কৃষি দেখতে পাই। তো রাজস্থানের মরু অঞ্চলে আমরা এই শুষ্ক কৃষি দেখতে পাই। শুষ্ক কৃষি বা ড্রাই ফার্মিং হলো বার্ষিক বৃষ্টিপাত 750 মিলিমিটারের কম অঞ্চলে যেখানে ফসলের চাষ হয় সেখানে আমরা শুষ্ক কৃষি দেখতে পাই। এগুলি শুষ্ক অঞ্চল যেখানে ক্রমবর্ধমান মরশুম 75 দিনেরও কম বৃষ্টিপাত হয়। ঠিক আছে। যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হলো, যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয়, রেগুল, ল্যাটেরাইট, রেগুলিট, রাঙামাটি। তাহলে কোন কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত মানের তুলা চাষ হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রেগুর মৃত্তিকা।
রেগুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। রেগুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। রেগুর মাটি কালো লাভা মাটি নামে পরিচিত। কালো মাটি তুলা চাষের জন্য উপযুক্ত কারণ এটি হিউমাস সমৃদ্ধ। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরে এই লাভা শীতল হয়ে গড়ে ওঠে এই মাটি। এটি আগ্নেয় শিলার লাভা ক্ষয়ে এই মাটি গঠন করে। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন। চার্লস ডারউইন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। লোকসভায় বিরোধী দলনেতা যে পদমর্যাদা উপভোগ করেন সেটি হলো, লোকসভায় বিরোধী দলনেতা কোন পদমর্যাদা উপভোগ করেন? কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদা কিন্তু লোকসভায় বিরোধী দলনেতা উপভোগ করেন। পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হলো, পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হচ্ছে বিটুমিনাস। বিটুমিনাস হলো পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা। পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ কি? পশ্চিমবঙ্গে বর্ষার মূল হচ্ছে ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা যেটা ঢুকে পড়ে, তার জন্য পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়। তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গে বর্ষার এটি হলো মূল কারণ। ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা যেটা বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করে থাকে বর্তমানে, তো এই স্লোগানটা প্রথম কে দিয়েছিলেন? এই স্লোগানটা প্রথম দিয়েছিলেন ভগৎ সিং। ভগৎ সিং ইনকিলাব জিন্দাবাদ, এটার মানে হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। তো এই স্লোগানটা দিয়েছিলেন ভগৎ সিং, এটার মানে হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। বিখ্যাত স্লোগান ইনকিলাব জিন্দাবাদ ভগৎ সিং দিয়েছিলেন। 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের সাথে নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিধানসভার ভেতরে একটি প্রতিকূল বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দুটি বোমা নিক্ষেপ করেন। ভগৎ সিং ছিলেন একজন সমাজতান্ত্রিক বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী, যাকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নাটকীয় সহিংসতার জন্য লাহোর ষড়যন্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হলো, কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না, তো হাইড্রোফ্লুরিক অ্যাসিড এইচএফকে কিন্তু কাঁচের সঙ্গে বিক্রিয়া হয়, তার জন্য হাইড্রোফ্লুরিক অ্যাসিডকে কিন্তু কাঁচের পাত্রে রাখা যায় না। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এইচএফ। হাইড্রোফ্লুরিক অ্যাসিড বা এইচএফ কাচের বোতলে সংরক্ষণ করা যায় না, কারণ গ্লাসে সিলিকেট নামে যৌগগুলি হাইড্রোফ্লুরিক দ্বারা আক্রান্ত হয় এবং এতে দ্রবীভূত হয়, তার জন্য হাইড্রোফ্লুরিক অ্যাসিডকে কাঁচের পাত্রে রাখা হয় না। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। 29 ত্রিপুরী অধিবেশনে সুভাষ বোস কাকে পরাজিত করে কংগ্রেস সভাপতি হয়েছিলেন? ত্রিপুরী অধিবেশনে সুভাষ বোস কাকে পরাজিত করে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে ত্রিপুরী অধিবেশনে কিন্তু সুভাষ বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পট্টভি সীতারামাইয়া। তো লাস্টের কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, বলবন। তো নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না? এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের অ্যান্সারটা তোমরা যারা জানো তারা প্রত্যেকে কমেন্টে লিখে জানাবে। ওকে, তো তোমাদের জানিয়ে দিই, সোম থেকে শুক্র কিছুদিন আমার ক্লাস বন্ধ ছিল, এবার থেকে তোমরা কন্টিনিউ ক্লাস পাবে। সোম থেকে শুক্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই ধরনের জিএসের ক্লাস নিয়ে আসবো। তো যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। আর এই ধরনের ক্লাস চাইছো নাকি, সুন্দর করে পিপিটি বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। ঠিক আছে, যেটা বলছিলাম যে ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপের আমাদের অলরেডি ব্যাচ চলছে। তো প্রিলি ও মেন্স পরীক্ষা দুটো পরীক্ষাকেই কভার করা হবে। ব্যাচের দাম হচ্ছে 1080 টাকা। তোমরা যারা
নলেজ অ্যাকাউন্টে পড়াশুনো করতে চাইছো, অধ্যায় ভিত্তিক বিস্তারিত ক্লাস পাবে, শেষে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন পাবে এবং কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, এর সাথে সাথে তোমরা যে পরিবর্তন ব্যাচ, সেই পরিবর্তন ব্যাচেও কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে কেন্দ্র করে 980 টাকা এই ব্যাচটা পড়বে। ঠিক আছে, আর যদি ব্যাচ কেনার পর কোনো রকম কোনো প্রবলেম হয়, এটা থাকছে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার। এই হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারো তোমাদের যদি কোনো প্রবলেম হয়। ব্যাচের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো বেস্ট অফ লাক, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।